মুভিটি শুরু হয় ১৯৬৫ সাল থেকে, যেখানে আমাদের দেখানো হয় ডক্টর ক্যালভিনকে, যিনি একজন বিজ্ঞানী। আর এটি সেই সময় ছিল যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চরম যুদ্ধের উত্তেজনা চলছিল। আমেরিকার মানুষ সর্বত্র এই আতঙ্কে ছিল যে কোনো মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমা ফেলতে পারে। এই কারণে ডক্টর ক্যালভিন তার বাড়ির নিচে একটি বাংকার তৈরি করেছিলেন, যা পারমাণবিক বোমার হামলা থেকে সম্পূর্ণ নিরাপদ ছিল। এরপর আমরা দেখতে পাই ডক্টর ক্যালভিনের বাড়িতে একটি পার্টি চলছিল। টিভিতে খবরে দেখানো হচ্ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট বলছে, আমরা তোমাদের পারমাণবিক বোমার ভয় পাই না এবং তার জবাব দিতে আমরা প্রস্তুত। এই কথা শুনে ডক্টর ক্যালভিন ভাবেন যে পারমাণবিক যুদ্ধ হয়তো শুরু হতে চলেছে। তাই তিনি তাড়াতাড়ি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাংকারে চলে যান। বাংকারে ঢোকার সময় তিনি আকাশে একটি ফাইটার প্লেন দেখতে পায়, যার ইঞ্জিন সমস্যা হওয়ার ফলে পাইলট প্লেন থেকে প্যারাশুট দিয়ে বেরিয়ে যায় এবং প্লেনটি ক্র্যাশ করে সোজা ডক্টর ক্যালভিনের বাড়ির উপর পড়ে। এই ঘটনায় তিনি ভাবেন যে পারমাণবিক যুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে। তাই তিনি বাংকারের দরজা সম্পূর্ণভাবে লক করে দেন। বন্ধুরা, বলে রাখা ভালো যে একবার বাংকারটি লক হয়ে গেলে তা ৩৫ বছর পর খুলবে। এর কারণ হলো পারমাণবিক যুদ্ধের পর যে ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়ে তা নির্মূল হতে কমপক্ষে ৩৫ বছর সময় লাগে। এর মানে হলো ডক্টর ক্যালভিন এখন তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে এই বাংকারে আটকা পড়েছেন এবং আগামী ৩৫ বছর পর্যন্ত তাদের বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। এদিকে ডক্টর ক্যালভিনের প্রতিবেশীরা ভাবেন যে প্লেন ক্র্যাশের কারণে ক্যালভিন এবং তার স্ত্রী দুজনেই মারা গেছেন, তাই তাদের বাড়িটি ঠিক সেইভাবেই ফেলে রাখা হয়। অন্যদিকে বাংকারের ভিতরে ক্যালভিন এবং তার স্ত্রীকে দেখানো হয়। ক্যালভিন একজন বিজ্ঞানী হওয়ায় তিনি ৩৫ বছরের জন্য প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই বাংকারে মজুত করে রেখেছিলেন। অর্থাৎ তাদের ৩৫ বছর ধরে এই বাংকারে বেঁচে থাকার জন্য সবকিছু রয়েছে। কিছুদিন পর ক্যালভিনের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তারা দুজনে খুব খুশি হয় এবং বলেন, আমাদের ছেলে মানবজাতিকে এগিয়ে নিয়ে যাবে। তাদের মনে হয় যে পারমাণবিক বোমার কারণে উপরের পৃথিবীতে মানবজাতি প্রায় ধ্বংস হয়ে গেছে। বাংকারে তাদের ছেলে অ্যাডাম বড় হতে থাকে। তারা তাকে সব ধরনের শিক্ষা দেয় যাতে সে পৃথিবীর সবকিছু সম্পর্কে জানতে পারে। বাংকারে তাদের জীবন খুব ভালোভাবে চলছিল। বাংকারে একটি বড় মাছের ট্যাঙ্ক ছিল, যেখান থেকে তারা মাছ খেয়ে জীবনযাপন করত। সময় সঙ্গে সঙ্গে বাংকারের উপরে অর্থাৎ বাইরের পৃথিবীতে তাদের বাড়িটি একটি বারে পরিণত হয়। আর মাত্র ২ বছর বাকি ছিল যখন তারা বাংকার থেকে বের হতে পারবে। এটি তাদের জন্য খুব কৌতূহলের বিষয় ছিল। এরপর দেখতে দেখতে ২টি বছর কেটে যায় এবং সেই দিন আসে যখন তারা বাংকার থেকে বের হতে পারবে। বাংকারের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, কারণ এটি ৩৫ বছরের জন্য টাইমারে লক করা ছিল। ক্যালভিন বলেন, আমি রাতে বাইরে গিয়ে দেখব বাইরের পরিবেশ কেমন। রাতে তিনি হলুদ রঙের একটি স্যুট পরেন, যা পারমাণবিক রেডিয়েশন থেকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তিনি লিফটে করে উপরে উঠতে শুরু করেন। লিফট চলার সময় মাটি কেঁপে ওঠে। উপরে একজন গৃহহীন ব্যক্তি ছিলেন, যিনি ভাবেন হয়তো ভূমিকম্প হচ্ছে। পরক্ষণে তার সামনে ক্যাবিন হলুদ স্যুট পরে উপরে উঠে দাঁড়ায়। তাকে দেখে গৃহহীন ব্যক্তিটি এতটাই ভয় পায় যে অজ্ঞান হয়ে যায়। ক্যালভিন দেখতে পায় যে তার বাড়িটি একটি বারে পরিণত হয়েছে। তিনি বাইরে যান। সেখানে তিনি দেখতে পান চারদিকে অপরাধ চলছে। এই পৃথিবী আগের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। এখনকার প্রযুক্তি এত উন্নত যে ক্যালভিন এর আগে কখনো এমন কিছু কল্পনাও করেননি। ক্যালভিন ভাবেন যে সবাই হয়তো মিউট্যান্ট হয়ে গেছে, তাই তিনি বাংকারে ফিরে আসেন এবং তার স্ত্রী ও ছেলেকে বলেন, বাইরের পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। এটি এখন আমাদের জন্য নিরাপদ নয়। সেখানে অনেক অপরাধ হচ্ছে, মানুষ মিউট্যান্ট হয়ে গেছে, আমাদের এখানেই থাকতে হবে। এই কথা শুনে ক্যালভিনের স্ত্রী তার ধৈর্য হারিয়ে ফেলে। তিনি গত ৩৫ বছর ধরে বাংকারে বন্দী ছিলেন এবং আর এখানে থাকতে চান না। এদিকে ধীরে ধীরে তাদের খাবারের সরবরাহ শেষ হতে থাকে। এর মধ্যে হঠাৎ একদিন ক্যালভিন হার্ট অ্যাটাকের শিকার হন। এখন ক্যালভিনের স্ত্রীকে উপরে গিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র সংগ্রহ করতে হবে। তাই ক্যালভিন তার ছেলে অ্যাডামকে বলেন, তুমি উপরে যাও এবং প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসো। কিন্তু তিনি অ্যাডামকে সতর্ক করে বলেন যে একটি প্রাপ্তবয়স্ক বইয়ের দোকান আছে, সেখানে তুমি একেবারেই যাবে না, কারণ সেখানে সবচেয়ে বেশি বিপদ। তিনি ইচ্ছাকৃতভাবে এটি বলেন যাতে অ্যাডাম সেই দোকানের কাছে না যায়। এখন অ্যাডাম প্রথমবারের মতো বাংকার থেকে বাইরে যায়। সেখানে গৃহহীন মানুষরা বসেছিল, যারা আগেরবার ক্যালভিনকে দেখে ভয় পেয়েছিল। অ্যাডাম বাইরে বের হলে তারা আবার ভয় পায়। এরপর অ্যাডাম প্রথমবার বাংকারের বাইরে পৃথিবী দেখে, প্রথমবার খোলা আকাশ দেখে। সবকিছুই তার কাছে খুব ভালো লাগে। অ্যাডাম তার বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে একটি শপে যায়। সেখানে সে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে, যার ফলে সবাই ইতস্তত হয়ে ছড়িয়ে পড়ে। তখন একজন দোকানদার তাকে বলে, তোমার জিনিসপত্র বেশি হয়ে গেছে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু অ্যাডাম প্রথমবার বুঝতে পারে যে সেখানে রাত হয়ে গেছে, কিন্তু তার বাড়ি ফিরে যাওয়ার রাস্তা তার মনে নেই। অর্থাৎ এত বড় শহরে সে হারিয়ে গেছে। অ্যাডাম চারপাশে ঘুরে তার বাড়ির নিচে থাকা বাংকারের বাড়িটি খুঁজতে থাকে। ইতিমধ্যে তার কাছে টাকাও শেষ হয়ে যায়। তার কাছে তার বাবার দেওয়া কিছু পুরনো বেসবল কার্ড ছিল। সে একটি দোকানে গিয়ে সেগুলো বিক্রি করতে চায়। দোকানদার তার কার্ডের মূল্য $500 নির্ধারণ করে। তখন দোকানদারের সহকারী ইভ আসে এবং অ্যাডামকে বলে,
তোমার কার্ডের মূল্য $500 নয়, প্রতিটি কার্ডের মূল্য $40,000। এই দোকানদার তোমাকে ঠকাচ্ছে। তখন ইভ তার চাকরি ছেড়ে দিয়ে অ্যাডামের সঙ্গে চলে যায়। অ্যাডামের ইভকে খুব ভালো লাগে, কারণ সে সত্যি কথা বলে তাকে সাহায্য করেছে। ইভ তাকে একটি হোটেলে পৌঁছে দেয়, কিন্তু সে অ্যাডামকে ঠকিয়ে চলে যায়। পরের দিন ইভ আবার ফিরে আসে, কারণ সে মনে করে যে অ্যাডামকে ঠকানো ঠিক হয়নি। সে অ্যাডামকে কেনাকাটায় সাহায্য করে। অ্যাডাম ইভকে বলে যে তাকে বিয়ে করার জন্য একটি মেয়ে চায়, কিন্তু শর্ত হলো মেয়েটি ক্যালিফোর্নিয়ার হতে হবে, কারণ তার মা তাকে বলেছিলেন যে বাংকারের বাইরে জন্মানো মানুষদের মনের উপর পারমাণবিক যুদ্ধের গভীর প্রভাব পড়েছে। তাই সে ক্যালিফোর্নিয়ার মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়। এরপর ইভ অ্যাডামকে তার একজন বন্ধুর সঙ্গে দেখা করতে নিয়ে যায়। তখন হঠাৎ বৃষ্টি হতে শুরু করে। এটি অ্যাডামের জীবনে প্রথমবার বৃষ্টি দেখা। তখন সে ইভকে বলে, তুমি কি আমার বন্ধু হবে, এবং তাকে জড়িয়ে ধরে। আসলে অ্যাডাম জানেন মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এরপর তারা একটি পার্টিতে যায়, যেখানে একটি ফার্সি মেয়ের সঙ্গে অ্যাডাম ফার্সি ভাষায় কথা বলে। এটি দেখে ইভের মোটেও ভালো লাগে না, তাই সে অ্যাডামকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানে মিউজিক বাজতে থাকে এবং অ্যাডাম নাচতে শুরু করে। বাংকারে তার মা তাকে বহু বছর ধরে নাচ শিখিয়েছিলেন। তার নাচের দক্ষতা দেখে সবাই মুগ্ধ হয়। পার্টিতে একটি মেয়ে অ্যাডামের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এটি ইভের ভালো লাগে না। সেখানে ইভের প্রাক্তন প্রেমিক ছিল, যার কাছে সে চলে যায়। অ্যাডাম তাকে ফিরিয়ে আনতে যায়, তখন ইভের প্রাক্তন প্রেমিক তাকে মারার চেষ্টা করে। এই ঘটনায় ইভ রেগে যায় এবং গাড়িতে চলে যায়। তখন অ্যাডাম তার কাছে যায়। ইভ তাকে দেখে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায় এবং তার পায়ে আঘাত লাগে। অ্যাডাম তাকে সাহায্য করে এবং বলে যে পার্টির সব মেয়েদের সে প্রত্যাখ্যান করেছে, কারণ সে শুধু ইভের কথাই ভাবছিল। এরপর তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। অ্যাডাম ইভকে তার জীবনের সব সত্যি বলে দেয় যে সে গত 35 বছর ধরে বাংকারে ছিল। অ্যাডাম ইভকে বিয়ে করতে চায়, কিন্তু ইভের মনে হয় যে অ্যাডামের মানসিক অবস্থা ভালো নয়। তবুও সে তার সঙ্গে থাকতে রাজি হয়। এরপর তারা একসঙ্গে বাংকারে ফিরে যায়। সেখানে তারা অ্যাডামের জিনিসপত্র সংগ্রহ করে। সব জিনিস 1965 সালে, যা দেখে ইভ বুঝতে পারে যে অ্যাডাম যা বলছে তা সত্যি। এরপর অ্যাডাম তার বাবার কোম্পানির শেয়ার কিনে এবং সেগুলোর মূল্য কোটি ডলারে পৌঁছে যায়। সে তার বাবা মাকে বাংকার থেকে বের করে আনে এবং ইভকে তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ইভ দ্রুত তার পরিবারের সঙ্গে মিশে যায়। ক্যালভিন বাংকারটি আরও 10 বছরের জন্য বন্ধ করতে চান, কিন্তু ইভ তার বাবাকে বলে আমাদের 2 মাস সময় দিন। এরপর অ্যাডাম তার বাবার শেয়ার বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেন। সে তার বাবা মা এবং ইভের জন্য শহর থেকে দূরে একটি গ্রামীণ এলাকায় সুন্দর বাড়ি তৈরি করে, যা ঠিক 1965 সালে তাদের বাড়ির মতো। এরপর সে তার বাবা মাকে সেখানে নিয়ে যায় এবং বলে 1965 সালে কখনো পারমাণবিক যুদ্ধই হয়নি। আমাদের বাড়ির উপর আসলে একটি ফাইটার প্লেন ক্র্যাশ করেছিল। এই কথা শুনে তার বাবা অবাক হন। এদিকে ইভ দেখে যে অ্যাডামের বাবা বাড়ির পিছনে আরেকটি বাংকার তৈরির প্রস্তুতি নিচ্ছেন, আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভি এক্সপ্লেনেশনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।